অনেক পরেশানি, খাবার টাকা হবে না, হোটেলে সব বন্ধ হয়ে যাবে, পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে। আমরা আরো বেশি পরিষেবা দেবো। ভারতের নিয়ম হলো অতিথি দেবো ভব। পুরো বড় বাজার, নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে। ভাই হোটেলে থাকতে দেবে, হসপিটালে ট্রিটমেন্ট করতে দেবে, ওই খাবার হবে না, সবাই ভুকা মরবে বাংলাদেশি দাদা না আসলে এদিকে। বিশ্বাস করুন, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে সেটা সত্যিকার অর্থেই অনেকেই ভাবতে পারেন, কিন্তু এই অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দুই দেশের সংশ্লিষ্টদের। বলতে দ্বিধা নেই, এই মুহূর্তে পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে তাতে চিন্তার ভাঁজ শুধুমাত্র ভারতীয় ব্যবসায়ীদের নয়, বরং বাংলাদেশি পর্যটকদেরও। বলছিলাম কলকাতার নিউ মার্কেটের মার্কুই স্ট্রিট থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং ভিসা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গ। এই 5ই আগস্টের পরে আমাদের বা আমার সমস্ত ব্যবসা ডুবতে বসেছে, ডুবে গেছে। আমাদের ব্যবসায়ী মুহূর্তে থেকে ভারত সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের এই দুই দেশের মেলবন্ধনকে সুস্থ জায়গায়, যে জায়গায় ছিল ওই জায়গায় আবার ফিরিয়ে আনুন। কলকাতার এই ব্যবসায়ীরা সরাসরি আজকের এই ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির পেছনে দায়ী করছেন কয়েকজন সামাজিক মাধ্যমে যারা কাজ করছে এরকম ইনফ্লুয়েন্সারদের। কিছু কিছু খবর এখন সোশ্যাল মিডিয়া খুবই সক্রিয়, তো কিছু কিছু খবর এমনভাবে পরিবেশিত হচ্ছে যেটাতে একটা মানুষের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে। তো স্বাভাবিকভাবে তারা একটু আতঙ্কিত হচ্ছে, যেটা কমল ভাই বললো বা হোটেল পাবো কিনা বা আমাদের ট্রিটমেন্ট হবে কিনা। তো এইটা আমার একটু পরিচ্ছন্ন হওয়া দরকার, কারণ কালকে আমিও কতগুলো নিউজ চ্যানেল দেখছিলাম, তাতে এমন কিছু তথ্য পরিবেশন বা এমন কিছু সংবাদ পরিবেশন করা হচ্ছে তো যেটার জন্য হয়তো সেটা হয়তো গুরুত্বপূর্ণ, অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সেটাকে বারবার করে দেখাতে পারে মানুষের মধ্যে একটা অদ্ভুত একটা আতঙ্ক তৈরি হচ্ছে। বলছেন যা হচ্ছে না তাই রটানো হচ্ছে। বলা হচ্ছে ভারতে বাংলাদেশ বিরোধী বিভিন্ন রকমের মন্তব্য করা হচ্ছে, যেরকম মালদা কিংবা কলকাতার বিভিন্ন সেক্টর থেকে বাংলাদেশিদের বয়কটের ডাক দেওয়া হচ্ছে। আজকে কিন্তু কলকাতার ব্যবসায়ীরা সরাসরি এই বয়কটের ডাক দেওয়ার যে তথ্য সেটি কিন্তু অস্বীকার করলেন। 5ই আগস্টের পরের থেকে সমস্ত প্যাসেঞ্জার আসছে আর বলছে ভাই হোটেলে থাকতে দেবে, হসপিটালে ট্রিটমেন্ট করতে দেবে। আমি বলছি না, এখানে তো এরকম কোনো সমস্যা নেই। তাহলে মিডিয়া তো এই কথা বলছে। আমি বললাম দেখুন, মিডিয়ার কাজ মিডিয়া করছে, আমার ব্যবসা আমি করছি। আমরা এইরকম ধরনের কোনো সিচুয়েশন ভারতবর্ষের মধ্যে পাইনি। আমরা কোনো বাংলাদেশিদের আমরা হোটেল দেবো না বা রেস্টুরেন্টের খাবারও দেবো না, একটা মেসেজ গিয়েছিল গতকাল, তারা সেটা উল্টো করেছে। এই মুহূর্তে প্রয়োজন সত্যিকার অর্থে দুই দেশের সংশ্লিষ্ট প্রশাসনকে এক টেবিলে বসে আলোচনা করে চলমান তিক্ততা, অবিশ্বাস বা বৈষম্যের যে পরিবেশ সেটা দূর করা। অনেক জায়গায় প্রসঙ্গ হয়েছে যে যাত্রীদের নাকি পরিষেবা দেওয়া হবে না। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বলেছি যাত্রীদের পরিষেবা আমরা আরো বেশি দেব, যাত্রীদের নিশ্চয়তা দেব, এখানে থাকা, খাওয়া, আসা যাওয়ার কোনো রকম যাতে তাদের অসুবিধা না হয়। শুধু সন্ত্রাসবাদীর উছিলা দিয়ে সাধারণ যাত্রী, রুগী এরা যদি আসতে না পারে, যেমন তারা পরিষেবা থেকে বঞ্চিত হবে। উপরন্তু আমাদের কলকাতা বেশ যে সমস্ত হসপিটাল, আমি আজকেই পেপারে দেখছিলাম কল্যাণী, এইমসে রুগীপত্র অনেক কম আসছে এবং তারাও ওখানে দুঃখ প্রকাশ করেছে তারা রুগীপত্র পাচ্ছে না। যেখানে প্রতিদিন 500 রুগী পেত, এখন 15 জন, 20 জন, 50 জন পাচ্ছে। কে কোথায় বয়কট করলো সেটা সামগ্রিক ভারতবর্ষের হতে পারে না, এটা তার একান্ত ব্যক্তিগত। আমাদের কলকাতাতে এমন কোনো অভিযোগ একটা হসপিটাল ছাড়া এখনো পর্যন্ত আমাদের এই মার্কুই স্ট্রিট, বিশেষ করে আমাদের যে হসপিটালগুলো আছে বা মার্কুই স্ট্রিটের যে ব্যবসায়িক সমিতি আছে, আমাদের স্কুল ট্রেডার্স অ্যাসোসিয়েশন, তাদের তরফ থেকেও আমরা একটা চিঠি খুব শীঘ্রই দেব বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্সকে, যে আমরা তাদেরকে বরণ করে নেব, কিন্তু আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব না। তারা আমাদের অতিথি, ভারতের নিয়ম হলো অতিথি দেবো ভব, আমরা সেই নীতিই মানে চলি। একজন ভারতীয় হিসেবে বাংলাদেশ পর্যটককে আপনি বুকে জড়িয়ে নিতে চান? অবশ্যই। কিন্তু ঠিক আছে, আপনি অতিথি নারায়ণ ভব বলছেন, কিন্তু একদিকে আপনার দেশের পতাকাকে লুণ্ঠিত করা হচ্ছে, তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, সে যারা দিচ্ছে তাদের ব্যাপারে আপনার মনোভাব কি? যে একটা দেশের ধরুন আজ বাংলাদেশের খাতা কলমে 18 কোটি জনসংখ্যা, বা 18 কোটি জনসংখ্যার মধ্যে এখন যদি 1 কোটি বা 1.5 কোটি জনসংখ্যা এহেন কাজ করে, সেটাকে তো সবার সাথে তুলনা করা যায় না। প্রত্যেক জায়গায় ভালো মন্দ আছে। দেখুন হাতের 5 আঙ্গুল সমান নেই, একটা ছোট একটা বড় আছে, সুতরাং ওটাকেও একটু সৌহার্দ্যমূলকভাবেই নিতে হবে। আমাদের সহনাগরিকরা বলছে যে গোটা মার্কুই স্ট্রিটের অর্থনীতি বন্ধ হয়ে গেলে তাতে কি যায় আসে, ওরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, ভারত বিরোধী কাজ করছে, তাহলে কেন ওরা আসবে? না না, ভুল হচ্ছে। এটা শুধু গোটা মার্কুই স্ট্রিটের পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে না, গোটা ওয়েস্ট বেঙ্গলের আমাদের পশ্চিমবাংলার 3 দিকেই বাংলাদেশ জুড়ে আছে।
অর্থাৎ শিলিগুড়ি করিডোর বলুন, মালদা বলুন, রায়গঞ্জ, আমি বিভিন্ন জায়গার খবরাখবর নিয়েছি, সব জায়গাতে একই অবস্থা। আমাদের সহনাগরিক অনেক ভারতীয় বলছিলেন, আমাকে আমার কন্টেন্ট দেখে সমালোচনায় আমাকে বিদ্ধ করেছিলেন, বলছিলেন আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি, কেউ কেউ বলছিলেন যে আমি বাংলাদেশি দালালো। কিন্তু বাস্তবিক অর্থে আজকে যে সাংবাদিক বৈঠক হলো, সেই সাংবাদিক বৈঠকে কিন্তু সবাই ভারতীয় ছিলেন এবং তাদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। আর সেই আতঙ্ক তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাঁচানো নিয়ে, কারণ কোটি কোটি টাকার খরচ করে যে ব্যবসা প্রতিষ্ঠান এই মার্কুই স্ট্রিট, রফি আহমেদ কিদের স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটে রয়েছে, সেই কোটি কোটি টাকা খরচ করে যে পর্যাপ্ত যে রিটার্ন, সেটি কিন্তু বাংলাদেশি পর্যটকরা না এলে সম্ভব নয়। আর সে কারণেই এই ব্যবসায়ীরা আজকে যৌথভাবে সাংবাদিক বৈঠক করে দুই দেশের সংশ্লিষ্টদের এক টেবিলে বসে দ্রুত সমাধানের তাগিদ করলেন। আমরা বাংলাদেশি ভাইদের বোনদের আমরা এখানে পাচ্ছি না, পাচ্ছি কি 20% 15% আমরা পাচ্ছি। তাতে কি হচ্ছে আমাদের, যে আমরা যে হোটেল বা যে যা বিজনেস করছেন এই এলাকায় সবাই আমরা এফেক্টেড। কি সেই সঙ্গে আমরা শুধু নয়, বাংলাদেশও এফেক্টেড হচ্ছে, তাদেরও ক্ষতি হচ্ছে। আমরা আমাদের স্বার্থটা কি, আমাদের দেশ আগে দেখবো, দেশটা বাঁচতে আমরা বাঁচবো। আমার বিজনেস যদি ক্ষতি হচ্ছে কালকে ভালো হবে, কিন্তু দেশ যদি একবার কি হয়ে যায় সেখানে তার সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না। আমি বাংলাদেশের এই নিয়েই বলবো, আপনারা ভারত সরকারের সঙ্গে বসুন, ভারত সরকারকেও বলবো আপনারা বসে এর একটা সুষ্ঠুভাবে একটা বিবেচনা করে যে উভয় দেশের যে শান্তিটা ছিল সেই শান্তিটা বজায় রাখার জন্য এই মুহূর্তে প্রয়োজন ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে চরম পর্যায়ে ভুল বুঝাবুঝি রয়েছে সেটি অবসান ঘটানো। এখন প্রশ্ন হচ্ছে, কলকাতার এই ব্যবসায়ীদের সঙ্গে কলকাতার অন্য ব্যবসায়ী, অর্থাৎ এই নিউ মার্কেট, সাদার স্ট্রিট, রফি আহমেদ কিদের স্ট্রিট, এই মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল গোটা কলকাতার প্রতিনিধিত্ব করে না। তাহলে প্রশ্ন আসবে, কলকাতার অর্থনীতি কি ভেঙে পড়েছে? বলবো না, কলকাতার অর্থনীতি ভাঙেনি, কিন্তু এই গোটা অর্থনীতির একটি অংশে ইতিমধ্যেই পচন ধরেছে। আর সেই পচনের কারণ ভারত বাংলাদেশের মধ্যে চলমান প্রোপাগান্ডা, গুজব কিংবা অতি প্রক্রিয়াশীলতা এর প্রধানতম কারণ। বর্তমান পরিস্থিতিতে যেটা মূল সমস্যা হলো এখানকার ব্যবসার উপর একটা প্রভাব পড়ছে, যে এত আমাদের এই মার্কুই স্ট্রিট, নিউ মার্কেট বা মার্কেট অঞ্চলের প্রচুর হোটেল, প্রচুর দোকান, তারপরে আমরা যারা ট্রান্সপোর্ট বিজনেস করি তাদের ক্ষেত্রে তাদেরকেও এই সব মিলিয়ে প্রচুর লোকের এখানে কর্মসংস্থান হয়। এবং এই যে পরিস্থিতি তৈরি হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বহু লোক মানে বেকার হয়ে পড়ছে বলবো না, কিন্তু মানে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়ছে, সেটার একটা অর্থনৈতিক দিক আছে। তো সেক্ষেত্রেই এটা যদি মানে বেশ দীর্ঘ হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে। এবং সংবাদে আমরা দেখছি এপাশের সংবাদগুলো অতিরঞ্জিত করছে, ও পাশের সংবাদগুলোও ঠিক তদ্রূপ অতিরঞ্জিত প্রকাশ করছে, যার ফলে আমাদের এই প্যাসেঞ্জার এবং আমরা যারা পাচ্ছি না। আর সঞ্জয় দাস পরিষ্কার করে দিলেন যে ভিসা সংক্রান্ত ব্যাপারই মূল বিষয়, যেটা পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এদের ব্যাপার। ওনারা যখন ভিসাটা সহজ করবেন তখনই হবে। বরাবরই আমি একটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি এবং আমার ভিডিও যারা দেখেন তারা ইতিমধ্যে জানেন যে আমার মূলত প্রধানত ভিডিও থাকে হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। আর সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে যা প্রাসঙ্গিক সেটি ভারত বাংলাদেশের সম্পর্কের এই ভিসা সংক্রান্ত জটিলতা। আর ভারত বাংলাদেশ সম্পর্ক বললে প্রধানতম যে অনুষঙ্গ মাধ্যম তা হচ্ছে গণমাধ্যম। আমি নিজেও একটি গণমাধ্যমের প্রতিনিধি এবং আমার সঙ্গে দুজন এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের দুজন গণমাধ্যমের প্রতিনিধি। প্রথমে পরিচয় করিয়ে দিই, আমি দীপক দেবনাথ, বাংলাদেশ প্রতিদিনের কলকাতায় দায়িত্বপ্রাপ্ত একজন সংবাদকর্মী। আরেকজন হয়েছে নিউজ 24 এর আমাদের আরেক সহকর্মী ভাস্কর সর্দার। আসলে প্রথম যখন এই ক্রাইসিসটা শুরু হচ্ছে, তুমি তো জানো যে আমি দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশে, তোমরাও করছো, কিন্তু তার বাইরেও আমার একটু স্পেশাল আগ্রহ আছে। যখন আমি এই ধরনের সংকট নিয়ে কথা হচ্ছিল তখন আমার ভিডিওর তলাতে প্রচুর আমার সহনাগরিক ভারতীয়রা আমাকে যা ইচ্ছা তাই বলে ব্যক্তিগত আক্রমণ করেছে, বিশেষ করে ভারত বাংলাদেশের দালাল, আমি এখানকার এজেন্ট, ব্যবসায়ীদের এজেন্ট, ব্যবসায়ীরা আমাকে টাকা দিয়ে করছে। আজকে তো তোমরা, আমি নয় এজেন্ট, আমি নয় দালাল, কিন্তু তোমরা স্বাধীন সাংবাদিক, আজকে তো তোমরা ভারতীয় ব্যবসায়ীদের ডাকেই এসেছো, আসলে কেন এসেছো? না, প্রথম কথা বলি, তোমার ভিডিও তুমি যেটা দেখছো শুধু ভারতীয় না, তোমাকে কিন্তু অনেক বাংলাদেশি অনেকভাবে কমেন্ট করে, সেটা আমরা অন্তত দেখি, যেহেতু তোমার চ্যানেলটা আমরাও দেখি। আর সামগ্রিকভাবে যদি জিজ্ঞেস করো, দুই দেশেরই কিন্তু পরিস্থিতি অর্থনৈতিকভাবে খারাপ, এটা বলে কোনোভাবেই করা যায় না। যদি বলো কলকাতার মার্কুই স্ট্রিট অঞ্চল, এখানে আমরা দেখেছি গত বছর অর্থাৎ 2023 সালেও প্রায় আমার হিসাবে 45 থেকে 50
55% বাংলাদেশি অবস্থান করছিল গত বছর ঠিক এই সময়টায়। অর্থাৎ আমরা যখন নিউজ করেছিলাম সেই সময় প্রায় 30 থেকে 35,000 বাংলাদেশি অবস্থান করছেন বলে আমরা করছি নিউজ, এবং সেই তথ্য কারা দিচ্ছে? যেমনি পেট্রাপোল ইমিগ্রেশন আমাদের দিচ্ছে, সেই তথ্য কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার দিচ্ছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই বছর সরকারিভাবে কোনো তথ্য না এলেও এইখানে যারা মার্কুই স্ট্রিটের ব্যবসাদার তারা যেই তথ্য দিচ্ছে সেটা হলো 4 থেকে 5%। মানে তুমি ভাবো 30,000টা এট এ টাইম ডাউনফল করে 3,000-এ চলে এসছে। তো স্বাভাবিকভাবেই এরা যারা ব্যবসা করে, এটা তো পর্যটক এরিয়া এবং এখানে বাংলাদেশে একটা অনেক এফেক্ট করে। না আসলে কি হবে, পরবর্তীতে কি প্ল্যান হবে, কেউ তার না খেয়ে থাকবে না। কিন্তু একটা তো এফেক্ট পড়েছে, যে এফেক্টে কিছুটা হলো শিরা সংক্রান্তি দেখছে, সেই শিরা সংক্রান্তির দিকে তাদের মনে হয়েছে যে সাংবাদিক এবং ব্যবসাদার সবাইকে এক হয়ে মাঠে নামা উচিত। আদতে কি, আদতে এটা ভারত তথা কলকাতার বদনাম যাতে না হয়। তুমি কিভাবে দেখছো? অনেকদিন ধরে সাংবাদিকতা করছো, বাংলাদেশ গণমাধ্যমে কলকাতার হয়ে কাজ করছো। না, বিষয়টি হচ্ছে যে সাম্প্রতিক যে পরিস্থিতি তার একটা আঁশ আমাদের ভারতে পড়েছে, যেহেতু একটি প্রতিবেশী দেশ। বিশেষ করে যে পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলি, বিশেষ করে পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরা হোক, আসাম হোক, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পারলাম যে সেই পরিপ্রেক্ষিতে ত্রিপুরার কিছু হসপিটাল, কিছু হোটেল ব্যবসায়ী, আসামের কিছু ব্যবসায়ী এবং ইভেন পশ্চিমবঙ্গেরও কিছু ব্যবসায়ী, তারা হোটেল ব্যবসায়ী এবং হসপিটাল বিজনেস যারা করে, তারা এক ঘোষণা দিল কি যে বাংলাদেশ থেকে কোনো পর্যটককে তাদের স্বাগত জানানো হবে না। কিন্তু বিষয়টি হচ্ছে যে হোটেল ব্যবসায়ীরা কে কি বলেছে সেটা তাদের অভিমত, কিন্তু একজন ডাক্তার হিসেবে যখন তারা পড়তে যায়, তো সেবা হচ্ছে বড় ধর্ম। তো সেক্ষেত্রে তারা এরকম কি সিদ্ধান্ত নিতে পারে, যদিও সেটাও তাদের ব্যক্তিগত অভিমত। তো এমন এক পরিপ্রেক্ষিতে কলকাতার হোটেল অ্যাসোসিয়েশন বা পরিবহন সংস্থা এরা কি সিদ্ধান্ত নিচ্ছে, এটা একটা জানার আমাদের কৌতূহল ছিল। কারণ গত 4 মাস আগস্টের পর থেকে তারা কোনো সিদ্ধান্ত এরকম নেয়নি। তো যার জন্য আসে এবং এসে যেটা কালকে থেকে একটা আভাস পাচ্ছিলাম যে এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে, এবং আজকে সেটা সরাসরি ঘোষণা দিলেন যে যে সমস্ত বাংলাদেশি পর্যটক আসবেন তাদেরকে স্বাগত বুকে টেনে নেবে, তাদের সমস্ত রকম নিরাপত্তা দেওয়া হবে। একজন তো বললেন যে সিসিটিভি দিয়ে, সার্বক্ষণিক দিয়ে তাদেরকে মানে নজরদারি চালানো হবে। তো এর থেকে আর বড় কি হতে পারে? এবং এটিও তারা বললেন যে কিছু কিছু গণমাধ্যম বা কিছু কিছু বিশেষ করে সোশ্যাল মিডিয়া, তারা কিছু খবর রটনা রটাচ্ছে যা দেখে মানুষ আতঙ্কিত, বাংলাদেশি পর্যটকরা খুব আতঙ্কিত যে তারা কলকাতায় আসলে সেফ থাকবেন কিনা, নিরাপদে থাকবেন কিনা। তো এরপরে যখন কলকাতার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যখন এরকম একটা ঘোষণা দিল, সুতরাং আর এরপরে কোন রকম আতঙ্ক আশঙ্কার কোনো জায়গা নেই, সেই জিনিসগুলো যেন তারা করে। আমার যারা সমালোচক, যারা আমার ভিডিওতে কমেন্টস করেন যে আমি বাংলাদেশিদের হয়ে কথা বলি, তুমিও কি বাংলাদেশের গণমাধ্যমে কাজ করো দেখে বাংলাদেশিদের হয়ে কথা বললে? কারণ ভারতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, ভারত বিরোধী স্লোগান উঠছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা যৌক্তিক বা প্রাসঙ্গিক এই ধরনের অবস্থান নেয়ার? না, অবশ্যই একজন ভারতীয় হিসেবে তো আমি তো ভারতের বিষয়টি দেখবো, কিন্তু সেখানেও এরকম ধরনের পতাকা রেখে করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের থেকে জানা হয়েছিল এটা এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটাকে করা হয়েছে। কিন্তু পরে আবার জানা যাচ্ছে না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সত্যি সত্যি সেখানে পতাকা রাখা হয়েছিল। ভারতেও এরকম একটি ঘটনা ঘটেছে, যদিও কেউ কেউ বলছে না এটাকে সত্য নয়, সেখানে পতাকা ছিঁড়ে ফেলা হয়নি বা পুরানো। তো এই নিয়ে একটা দ্বিমত, একটা মত পাল্টা মত রয়েছে। সেই আবার ঘুরে ফিরে সেই জায়গায় আসবো যে এই সম্পর্ক যত বজায় থাকে। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি। ভারত, বাংলাদেশ, দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ক্ষুধার্ত মানুষের কাছে এক থালা খাবার, একটা পতাকা বা একটা ধর্মগ্রন্থ দেওয়া হলো, সে কোনটাই? অবশ্যই এই লড়াইটা তো খাবার লড়াই, এটা তো ব্যবসায়ীদের লড়াই। আবার যারা বাংলাদেশ থেকে আসছেন তারা তো পরিষেবা নিয়েই টাকা দিচ্ছেন, মানে পরিষেবা কিনছেন আর পরিষেবা ভারতীয় ব্যবসায়ীরা দিচ্ছেন। দুই পক্ষকেই তার খাবার, একজনের পরিষেবা নেওয়াটা খাবার, আরেকজনের পরিষেবা দেওয়াটা খাবার। তার মানে ব্যাপারটা তো তাই। আমি বর্ডার বন্ধ করে দেবো, পেঁয়াজ বন্ধ করে দেবো, আরে ও তো সেই পরিষেবা নিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এটা বলবো কেন? এই রাজনৈতিক উত্তেজনা বাদ দিলে। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে কোনো একটা ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু সেটাকে ঘোলা হচ্ছে বা জল ঘোলা হচ্ছে, এবং সেই ঘোলা জলে মাছ ধরতে কেউ কেউ নেমে পড়েছেন। আমরা চাই যে একদম পরিষ্কার জলে মাছ ধরুক, কিন্তু জল ঘোলা করে সেখানে যেন মাছ না ধরে। প্রিয় দর্শক, আপনারা যারা অধিকাংশই পজিটিভ অ্যাপ্রোচ করেন বা বলেন, কিন্তু যারা আমার সহনাগরিক ভারতীয় আমাকে বিভিন্ন সময় ব্যক্তিগত আক্রমণ করেন, আমি আজকে আমার দুজন সহকর্মী সাংবাদিক, ভারতীয় সাংবাদিককে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং তারা কিন্তু পরিষ্কার বলে দিলেন যে একজন ব্যবসায়ী, একজন ব্যবসা চেনে হচ্ছে পণ্য, আর ব্যবসা যখন ক্ষুধার্ত কোনো মানুষের সামনে আমরা যখন ক্লাসিফাই করব পতাকা, রাষ্ট্র, ধর্ম, খাবার, তখন একজন ক্ষুধার্ত মানুষ কিন্তু খাবারটাই বেছে নেবে।